দেখো মন্দিরটা কি অপরূপ সুন্দর একটা মন্দির, কত সুন্দর লাগছে দেখো জগন্নাথ দেবকে। দেখো এই রাস্তা দিয়ে আমরা এসেছি আর এই রাস্তা দিয়ে সোজা এসেই একটা গেস্ট হাউস, দেখো কত বড় গেস্ট হাউসটা। হরে কৃষ্ণ। আমাদের গেস্ট হাউস রুমে 9732158883 নাম্বার রয়েছে। যদি অ্যাডভান্স বুকিং করতে হয় সেই নাম্বারে বুক করে অনলাইন পেমেন্ট করে করতে পারেন, অথবা এখানে এসে যদি বুক করেন সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি, রুম যদি অ্যাভেলেবেল থাকে দিয়ে দেবো। চলো তোমাদের গোশালাটা একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি। আর এখানে দেখো কিছু ছোট গোমাতারা রয়েছে, আর এপাশেও রয়েছে, আর ওই ভেতরেও রয়েছে। চলো, দেখেছো কত লোকের রান্না হবে এই কড়াইতে, তোমরা ভাবতে পারছো? দেখো কড়াইটার কত বড় আয়তন। এই মন্দিরের চারপাশে যে ফসলগুলো লাগানো রয়েছে এগুলো কি মন্দিরের কাজেই ব্যবহার? হ্যাঁ, মন্দিরের কাজে ব্যবহার করে না। অনেক মেলা মানুষজন আছে না, ওনারা ভক্ত, ওনারা ভগবান, ওনারা সকলকে খাওয়া দাওয়া করে দেয়, সেবা শান্তি করে। রথযাত্রা হয় না? হ্যাঁ, রথযাত্রা রথের দিনকে মানে এখান থেকে ঠাকুর বার হয়ে যাবে রানাঘাট রথতলা, সেই সময়টায় খুব ভিড় হয়। হ্যাঁ, তেমনি মানে দুই পাশেরই একবার এক রকমের মানে সিস্টেম, মানে পোশাক পরবে মেয়েরা ছেলেরা, মানে ডিজে গান হবে, এদিকে মায়েকে মানে একদিকে ডিজে গান হচ্ছে, একদিকে কীর্তন হচ্ছে, একদিকে মানে মানে কত কি বাউল হচ্ছে, মানে এক একজন এক একটা পোশাক পরে মানে গান বাজনা নিয়ে গান। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজকে তোমাদেরকে নিয়ে এসেছি হবিপুরের একটা সুন্দর ইস্কন মন্দির দেখানোর জন্য। এই মন্দিরটা দেখতে খুবই অসাধারণ, খুবই অপূর্ব দেখতে। তো চলো মন্দিরটা তোমাদেরকে দেখাই, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। মন্দিরের গেটে এখন প্রবেশ করছি, এই হচ্ছে মন্দিরের মেন গেট। তো দেখো মন্দিরটা কি অপরূপ সুন্দর একটা মন্দির। চলো এই মন্দিরটা আজকে তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো। আর এখান দিয়ে প্রবেশ করতে হবে, আর প্রবেশ করার সময় এখানে জুতো খুলে তারপরে মন্দিরে কিন্তু প্রবেশ করতে হবে। তো এখানে জুতো খুলে মন্দিরের ভেতরে এখন প্রবেশ করব। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ আছে নাকি জানি না, সেটা ভেতরে গিয়েই শুনবো। এইটা হচ্ছে মন্দিরের একদম সামনের অংশ, কত সুন্দর লাগছে মন্দিরটা দেখতে। তো এই দেখো মেন গেট, এই গেট দিয়ে এখন ভেতরে প্রবেশ করব। দেখো একদম ভেতরে রয়েছে জগন্নাথ ঠাকুরের মূর্তি। দেখো তোমাদের জুম করে একটু দেখাই, কত সুন্দর লাগছে দেখো জগন্নাথ দেবকে। তো এই পর্যন্তই কিন্তু তোমাদেরকে আমি দেখাতে পারলাম। এর ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি কিংবা ফটোগ্রাফি অ্যালাউ নেই, এর ভেতরে বারণ করছে। তো ওই মন্দিরটার আর কি আছে চারপাশ তোমাদের কিন্তু আমি ঘুরিয়ে দেখাবো, আর যতটা সম্ভব আমি চেষ্টা করব তোমাদেরকে এই মন্দিরটা ঘুরিয়ে দেখানোর। ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এটা হচ্ছে মন্দিরের ঢোকার গেট, আর এটা হচ্ছে মন্দিরের বাইরে যাওয়ার গেট। আর এপাশে কিন্তু জুতো রাখার আলাদা করে জায়গা করা আছে, যেখানে তোমরা জুতোটা রাখতে পারো। দেখো, আর মন্দিরের ঠিক ডান পাশে রয়েছে একটা দোকান, যেখানে বই টই পেয়ে যাবে, ভগবদ গীতা কিংবা ঠাকুরের যত রকম বই, তুলসীর মালা টালা সবকিছু কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে। দেখো মন্দিরটা দেখতে কিন্তু খুবই অসাধারণ লাগছে। আর মন্দিরের পাশ দিয়ে এখন যাচ্ছি হেঁটে। মন্দিরের এই পাশের ডিজাইনগুলো দেখো কত সুন্দর করে করা রয়েছে। আর মন্দিরের পাশে দেখো গাছ রয়েছে, খুব ঠান্ডা এই গরমের সময় এই গাছের নিচে খুবই ভালো লাগছে। আর এই মন্দিরের এই পাশে দেখো একটা রথ রাখা রয়েছে। দেখো রথের সময় কিন্তু এই রথটাকে সাজিয়ে গুছিয়ে তারপরে কিন্তু টানা হয়। তো এখানে খুব বড় করেই এই রথের মেলাটা এখানে অনুষ্ঠিত হয়। মন্দিরের পাশ দিয়ে দেখো কত সুন্দর একটা রাস্তা করা রয়েছে, আর দুপাশে ফুল গাছ রয়েছে। তো এই রাস্তা ধরে সোজা সামনে চলে যাচ্ছি। খুবই সুন্দর মন্দিরটা, সাজানো গোছানো। দেখো এই রাস্তা দিয়ে আমরা এসেছি, আর এই রাস্তা দিয়ে সোজা এসেই একটা গেস্ট হাউস, দেখো কত বড় গেস্ট হাউসটা। 1 2 3 4 5 টোটাল 5 তলা গেস্ট হাউস। দেখো এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত পুরো গেস্ট হাউস। আর এটা সিঁড়ি দিয়ে উঠতে অনেক প্রবলেম হয় মানুষের, সেই জন্য এই দেখো লিফটের কাজ চলছে, এটা লিফট লাগাচ্ছে, ডাইরেক্ট 5 তলা পর্যন্ত লিফট চলবে। দেখো কত সুন্দর এই গেস্ট হাউসটা।
গেস্ট হাউসের এক কর্মকর্তা এক দাদার সাথে পরিচয় হলো, তাই দাদা এই গেস্ট হাউস সম্বন্ধে একটুখানি বলবে, তোমরা শুনে নাও। হরে কৃষ্ণ। আমাদের গেস্ট হাউস রুমে 9732158883 নাম্বার রয়েছে। যদি অ্যাডভান্স বুকিং করতে হয় সেই নম্বরে বুক করে অনলাইন পেমেন্ট করে করতে পারেন, অথবা এখানে এসে যদি বুক করেন সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি, রুম যদি অ্যাভেলেবেল থাকে দিয়ে দেবো। এমনি মিনিমাম কীরকম ভাড়া আছে রুমে? রুমের রেন্ট আছে আপনার ডবল রুম, ডবল বেডরুম 500 টাকা এসি, নন এসি 800 টাকা এসি, আর 4 বেডরুম 1000 টাকা এসি। আচ্ছা, এসিতে ডবল বেড হয় না, 4 বেড। কিছু খেতে যায় তাহলে কি বাইরের থেকে খেতে হবে না এখানেই খাবার ইনক্লুড কোনো ব্যাপার আছে? না, গেস্ট হাউসে না, সেটা টোকেন কেটে আলাদা প্রসাদমের ব্যবস্থা আছে। আচ্ছা, 3 বেলায় খাবার দাবার ব্যবস্থা আছে, প্রসাদমের ব্যবস্থা আছে। খাবার কি গেস্ট হাউসে অ্যালাউ আছে? অ্যালাও নিতে পারে, হিসাব মতন নেই, তবে অ্যাটলিস্ট ননভেজ এখানে কিছু খাওয়া যাবে না, চা কফি নেশা জাতীয় কোনো কিছু নয়। বাকি ভেজ আইটেম মেবি করলে হতে পারে। আর কোনো ধরনের কোনো ইনফরমেশন হলে ওই ফোন নাম্বারটাই কল করে নেবে, অফিসের এই নাম্বারে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো গেস্ট হাউস সম্পর্কে তোমরা শুনে নিলে তো ওই দাদার কাছে। তো তোমাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে নিচে কমেন্ট করতে পারো, কিংবা ওই নাম্বারে ফোন করে সম্পূর্ণ তথ্য তোমরা জানতে পারো। তো এই যে তোমরা গেস্ট হাউসটা দেখতে পারলে, এখানে কিন্তু 2-3 রকমের রুম পাওয়া যায়, এসি নন এসি সব রকমের রুমই পাওয়া যায়, সে বিভিন্ন রকম দামে কিন্তু পাওয়া যায়। তো এখানকার যে ঘরগুলো, এর ভেতরে কিন্তু ভিডিও অ্যালাউ নেই, যেই জন্য তোমাদের রুমগুলো কেমন আছে আমি দেখাতে পারলাম না, কিন্তু আমি ভিতরে গিয়ে দেখলাম রুমগুলো সত্যি খুব ভালো আছে। আর তোমরা শুনে নিলে বাইরের খাবার কিছু অ্যালাউ নেই, আর ননভেজ তো একদমই অ্যালাউ নেই এখানে। তো অ্যালাউ আছে সম্ভবত যেগুলো চা কফি এইগুলো অ্যালাউ আছে। আর এই গেস্ট হাউসের একদম পাশ দিয়েই যে একটা রাস্তা চলে গেছে, এটা হচ্ছে গোশালা। চলো তোমাদের গোশালাটা একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি। দেখো একদম সামনে কত সুন্দর একটা ফুল গাছ, আর সুন্দর ফুল ফুটে রয়েছে, খুব ভালোই লাগছে দেখতে। আর এই দেখো কত বড় গোশালা, এই যে পুরো ঘেরা রয়েছে। চলো ওই পাশ দিয়ে ভালো করে দেখানো যাবে, তোমাদের ওই পাশ দিয়ে নিয়ে দেখাই। এই দেখো এখান দিয়ে যাওয়া যাবে। আর এখানে দেখো তাদের খাবারের জন্য বিচুলি আর পর্যাপ্ত পরিমাণে ঘাস কিন্তু এখানে রাখা রয়েছে দেখো। আর এগুলো কাটার জন্যও কিন্তু এই যে মেশিন রয়েছে, এই মেশিন দিয়ে কিন্তু এই বিচুলি এই ঘাস এইগুলোকে কেটে তারপরে তাদেরকে খেতে দেয়। দেখো এখানে খাবার দেওয়ার জন্যে একটা খোপ করে রেখেছে, ধরো এই খোপে এই যে খাবার দেওয়া, আর এই খোপে জল দেওয়া, এইরকম সোজা প্রচুর এরকম খোপ করা রয়েছে যেগুলো। আর এখানে দেখো কিছু ছোট গোমাতারা রয়েছে, আর এপাশেও রয়েছে, আর ওই ভেতরেও রয়েছে। চলো ওখানে তোমাদেরকে দেখাই। দেখো এখানেও কিছু গোমাতাকে রাখা রয়েছে, এই দেখো এখানেও রয়েছে। মোটামুটি এখানে তো ভালোই গোমাতা রাখা রয়েছে, 20-50টা তো হবেই। আর এই জায়গাগুলোকে পার্টিশন করা রয়েছে, এখানে কিছু গোমাতা রাখা রয়েছে, আর এই পার্টিশনের মধ্যে কিছু গোমাতা, আর এখানে কিছু গোমাতা রাখা রয়েছে। বিভিন্ন পার্টিশন অনুযায়ী তারা গোমাতাগুলোকে ভাগ করে রেখেছে, আর তাদের যাতে কষ্ট না হয় সেই জন্য কিন্তু এখানে ফ্যানের ব্যবস্থাও আছে গরমের জন্যে। দেখো এই একটা ফ্যান রয়েছে, আর ওই ফ্যান অলরেডি ওখানে চলছে। আর এই গোশালাটা দেখো কত সুন্দর পরিষ্কার করে রেখেছে তারা, তোমরা দেখলেই বুঝতে পারবে দেখো কত পরিষ্কার এখানে। গেস্ট হাউস, আর গেস্ট হাউসের একদম সামনে রয়েছে একটা পার্ক। এই দেখো একটা বোর্ড দেওয়া রয়েছে পার্ক, অ্যারো চিহ্ন এইদিকে, পার্কটা হচ্ছে এই দিকে, আর শৌচাগার হচ্ছে এই দিকে, যেদিকে গোশালা রয়েছে এইদিকে হচ্ছে শৌচাগার। তো এইদিকে অ্যারো চিহ্ন রয়েছে পার্ক। চলো দেখে আসি পার্কটা কেমন। এই যে এখানে কিছু বসার জায়গা রয়েছে, আর সুন্দর সুন্দর গাছও এখানে ঝাউ গাছ এগুলো লাগিয়ে রেখেছে। আর এখানে পার্ক কেমন কি আমি বুঝতে পারছি না, এটা দেখো পুরোটাই ফাঁকা রয়েছে, আর এটা কেমন পার্ক আমি বুঝতে পারলাম না। এখনও মনে হচ্ছে এটা পুরোপুরিভাবে প্রস্তুত না। এখানে গোমাতাদের কিছু বিচুলি খাবার জন্য রাখা রয়েছে, আর এই পুরো জায়গাটা ফাঁকা। এখানে কিছু মানুষ গাড়ি পার্কিং করেছে, গাড়ি পার্কিংয়ের জন্য এই জায়গাটা ব্যবহার করছে আপাতত, কিন্তু পার্ক মনে হচ্ছে এখনও প্রস্তুত হয়নি, হয়তো ভবিষ্যতে হতে পারে। দেখো জায়গাটা কিন্তু অনেক বড়, আর এই পাশে কত সুন্দর দেখো ফসল লাগিয়েছে, এটা কি মনে হয় কুমড়ো চাষ করেছে এখানে। আর এই পাশে আম গাছ দিয়ে সামনে সুন্দর প্রাকৃতিক পরিবেশ। তো এই যে
এই মন্দিরের চারপাশে যে ফসলগুলো লাগানো রয়েছে এগুলো কি মন্দিরের কাজেই ব্যবহার হ্যাঁ করা হয়? মন্দিরের কাজে ব্যবহার করে না। অনেক মেলা মানুষজন আছে না, ওনারা ভক্ত, ওনারা ভগবান, ওনারা সকলকে খাওয়া দাওয়া করে দেয়, সেবা শান্তি করে। তো এখানে কি কি চাষ করা হয়? ওই যে ধান, আগে ধান ছিল, ধান কেটে নিয়ে এবার গামা করেছে, ওই যে গামা গরুর ঘাস। আচ্ছা আচ্ছা, এই ঘাসটা ওইগুলো ওই গোমাতা যে খাবে সেই ঘাসগুলো এখানেই হ্যাঁ এখানে গরুতে খাবে, উৎপন্ন হয়? হ্যাঁ আচ্ছা, গরুতে আচ্ছা, খাবে। আচ্ছা। আর যা মানে আর এই যে ফল টল ফসল হয়েছে চাষগুলো, হ্যাঁ। এখানে রান্না হবে সব, আচ্ছা আচ্ছা, বহুত এই যে আম মানুষজন- গাছ টাছ লাগিয়েছে এই ফল টল সব খাবে। হ্যাঁ মানুষজন আসবে, পুজো হবে, আষাঢ় মাসের রথ আসছে না, এই রথে ধরো প্রসাদ হবে, 3-4 দিন ধরে খিচুড়ি রান্না হবে, খাওয়া দাওয়া হবে, মানুষজন আসবে। খুব বড় মেলা হয় এখানে? আসবে, আষাঢ় মাসে আসবে, দেখে যাবে। মানে খুব বড় খুব মেলা বড় হয় মেলা রথে? হয়, আবার রানাঘাট চলে যাবে এই রথ, রানাঘাটে এই রথ এখান থেকে রানাঘাট রানাঘাট চলে পর্যন্ত যাবে, হ্যাঁ রানাঘাট চলে যাবে। আসবে, আসে দেখবে ওনাদের যেদিন রথ পুজো হয় না সেদিন এসে দেখবে যে কত মানুষ আর এই কত প্রসাদ ছিটাবে। না না ওনারা এনারা খুব ভালো, খুব ভালো। ঠিক আছে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখন আমি রয়েছি মন্দিরের পেছন সাইডে, যেই সাইডের দিকে মানে প্রসাদ কিংবা রান্নাবান্নার যে জায়গাটা, সেই জায়গাটায় দেখো এই হচ্ছে সেই রান্নাবান্নার ঘর। আর এখানে দেখো একটা কড়াই রয়েছে, দেখো কত বড় একটা কড়াই, দেখেছো কত লোকের রান্না হবে এই কড়াইতে, তোমরা ভাবতে পারছো? দেখো কড়াইটার কত বড় আয়তন। তো এই কড়াইটা বেসিক্যালি ব্যবহৃত হয় যে রথের সময়, সোজা রথের সময় জগন্নাথ দেবের যে রথযাত্রা হয় সেই সময় কিন্তু এই কড়াইটা ব্যবহার করা হয় রান্নার জন্য। কি এখানেই চাষ হয়েছে? হ্যাঁ ধানের জমিতে চাষ হয়েছে। এই জমিতে চাষ হয়েছে। এই ধান দিয়ে কি করা হবে? এই ধান দিয়ে এখন ধান ভাপা সিদ্ধ হবে, সিদ্ধ করবে, ভাপ দিবে, ভাপটা দিয়ে সিদ্ধ করে মানে কলে যে মেশিন আছে না, মেশিনে যে আস্ত ধান দিয়ে আসবে, ওই মেশিনেই সিদ্ধ, মেশিনেই ভাপা, মেশিনে চাল টাল করে দিয়ে যাবে এখানে, প্রভুরা সব খাবে। এখানে প্রভুদের হ্যাঁ, আর যেগুলো ভাঙা চাল টাল যেগুলো, সেগুলো গরুর খাদ্য হয়, ভুট্টার সঙ্গে খুদের সঙ্গে রান্না করে সব কিছু মিশিয়ে দেয় খোল টোল দিয়ে। 40খানা গরু আছে এখানে, 40টা গরু। 40টা গরু আছে। এবার গরুর খাওয়া, আবার প্রভুদের খাওয়া, ভক্তদের খাওয়া সব এখান থেকে হয়। মানে দূরের থেকে যারা যে প্রভুরা আসে তারা হয়তো এখানে থেকে খায়, 40 টাকা 70 টাকা করে খাওয়ার দাম নেয়, প্রসাদের দাম নেই। আর যারা কাজকাম করে এখানে, মানে মনীষ খাটে, যারা মানে কর্ম করে, তারা এখানেই খাওয়া দাওয়া করে। আচ্ছা, আপনি কি এখানে মানে এমনি কাজ করেন? হ্যাঁ, এখানে কাজ বলতে আমি এই ধানের কুটিমুটি আছে, এগুলো ঝাড়তে এসেছি। আচ্ছা আচ্ছা, এগুলো ঝেড়ে তারপরে এগুলো ধানের কুটিমুটি করে ঝেঁটে এনে এবার কষ্ট করে বের করতে পারলে যে কুটির মধ্যে থেকে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দিলে প্রভুরাও খাবে, আমাদেরও কিছু হবে। এই মন্দিরটায় কোন সময়টায় ভিড় বেশি হয়? এটা জগন্নাথ পূজার সময় খুব ভিড় হয়। জগন্নাথ হ্যাঁ, পূজার সময়? সেটা কোন সময় হয়? কিন্তু মানে আষাঢ় মাসে না, কি মাসে মা? আষাঢ় মাসে হবে। আষাঢ় মাসে মানে আষাঢ় পূজা মাসে কোনো নির্দিষ্ট দিন আছে? দিন মানে রথযাত্রা হয় না, হ্যাঁ, রথযাত্রা। রথযাত্রা রথের দিনকে মানে এখান থেকে ঠাকুর বার হয়ে যাবে রানাঘাট রথতলা, সেই সময়টায় খুব ভিড় হয়। হ্যাঁ তেমনি মানে দুই পাশেরই একবার এক রকমের মানে সিস্টেম, মানে পোশাক পরবে মেয়েরা ছেলেরা, মানে ডিজে গান হবে, এদিকে মায়েকে মানে একদিকে ডিজে গান হচ্ছে, একদিকে কীর্তন হচ্ছে, একদিকে মানে মানে কত কি বাউল গান হচ্ছে, মানে এক একজন এক একটা পোশাক পরে মানে গান বানা নিয়ে যাবে। আর এত সুন্দর মেলা, এত সুন্দর, আর গাড়িতে করে প্রসাদ বিতরণ করতে করতে যাবে, সব ছিঁড়ে ছিঁড়ে যাবে। নকুনদালা, তারপর লাল বাতাসা, সিন্নি প্রসাদ, সাদা প্রসাদ। আষাঢ় মাসের কোন দিনকে হয় এই মেলাটা? এটা সুজা রথের থেকে মানে সোজা রথের থেকেই চালু হয়ে যায়। হ্যাঁ, সুজা রথের দিনকে মানে এখান থেকে ঠাকুর যাবে, আর 7 দিন থাকার পরে মানে মামার বাড়ি থেকে আবার মানে বাবার বাড়ি আসবে। হ্যাঁ, এটা হচ্ছে মানে খুব ফুর্তি হয়, আসবে না, দেখবেন কেমন সুন্দর। ঠিক আছে, হরে কৃষ্ণ, ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ। তো তোমরা শুনে নিলে, এখানে কিন্তু রথের সময় খুব বড় মেলা হয়, প্রচণ্ড মানুষের সমাগম, প্রচণ্ড মানুষের ভিড় হয় এখানে, আর প্রচুর প্রসাদ বিতরণ করা হয় এখানে রাস্তার দুপাশ দিয়ে। এই রথ এই হবিবপুরের থেকে সোজা রানাঘাট পর্যন্ত এই রথ টেনে নিয়ে যাওয়া হয়। তো তোমরা যদি পারো একবার এই হবিবপুরের রথে জগন্নাথ মেলার সময় একবার এসে ঘুরে যেও। তো তোমরা যারা এখানে আসতে চাও এই হবিবপুরে, তো রথের সময় তোমরা 2-2:30 আগে এখানে চলে এসো। এখান থেকে একটা পদযাত্রা শুরু হয় এই হবিবপুর থেকে রানাঘাট পর্যন্ত, যেটা খুবই সুন্দর, আর মানে এত সুন্দর হয়, এটা দেখার মতন একটা পদযাত্রা, জগন্নাথ দেবের মেলা। তো তোমরা কিন্তু যদি ভালো লাগে তো অবশ্যই চলে এসো এখানে। আর এখানে যে তোমাদেরকে দেখালাম, এখানে যে ফসলগুলো চাষ হয়, যে সবজিগুলো চাষ হয়, এগুলো কিন্তু এই মন্দিরের প্রসাদের জন্য, এই মন্দিরে যারা আসে তাদের প্রসাদের জন্য, তাদের ভোগের জন্য কিন্তু এখানে দেওয়া হয় এগুলোকে। তো এই যে মন্দির, এই মন্দিরের ঠিক পাশে কিন্তু এখানে প্রসাদ দেওয়া হয়, সেই মহাপ্রভুর প্রসাদ। এই দেখো, শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রসাদ। এখানে কুপন সিস্টেম আছে, সেই কুপন অনুযায়ী কিন্তু এখানে প্রসাদ দেবে। এই দেখো, রাজভোগ মহাপ্রসাদ 170 টাকা, মহাপ্রসাদ পার্সেল 200 টাকা,
আর শুধু মহাপ্রসাদ নিলে 70 টাকা। এখান থেকে কিন্তু সেই প্রসাদ তোমরা নিতে পারো। দেখো আমি এই 70 টাকার এই একটা প্রসাদের কুপন নিয়েছি, তো এখন এই কুপন নিয়েই প্রসাদ নিতে যাব। তো এই কুপন নিয়েই কিন্তু এই সামনে এই ঘরে যেতে হবে। এই দেখো এই যে মন্দির, আর মন্দিরের পাশে এই যে এই ঘরটাই হচ্ছে প্রসাদ দেওয়া হবে। আর প্রসাদ দেওয়ার টাইম হচ্ছে 1টা থেকে 1:30টার মধ্যে আসতে হবে এখানে প্রসাদ নিতে। তো এখানে কিন্তু কুপন জমা দেয়, জমা দিয়ে কিন্তু ভেতরে ঢুকতে হয়। দেখো এখানে কত লোক রয়েছে এই প্রসাদ নেওয়ার জন্য। রাজদা আমার জন্য জায়গা রেখেছো? ওকে ওকে। দীর্ঘ অপেক্ষার অবসানের পরে কিন্তু আমাদের দিয়ে গেল, এই যে ভাত দিয়ে গেল, এই যে ভাত দিয়ে গেল আর একটা তরকারি দিয়ে গেছে। এই যে তো প্রসাদ খাওয়া কিন্তু হয়ে গেল আমার। আর এখানকার প্রসাদের যে স্বাদ সেটা বলা বাহুল্য, এটা অতুলনীয় স্বাদ, খুবই সুস্বাদু এখানকার প্রসাদ। তো প্রসাদ খাওয়াই সবে শেষ করলাম, এখন বাড়ি যাওয়ার পালা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এই ইসকন মন্দির সম্বন্ধে যতদূর পেরেছি তোমাদের বিস্তারিত তথ্য দিয়েছি, তোমরা একবার এসে ঘুরে যাও। আর এখানে রথের সময় খুব বড় মেলা হয়। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। আজকের পর্যন্ত টাটা।